মনোযোগ প্রকাশের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ মত বিনিময় অনুষ্ঠানে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয় নিয়ে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রোবোটিক শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে। বিশ্বব্যাপী রোবোটিক্স আর কোনো কল্পনা নয়, বরং এটি এখন বাস্তবতা। শিল্প, চিকিৎসা, কৃষি থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও এর প্রভাব বিস্তার করছে। কিন্তু বাংলাদেশে এ খাতে কতটা এগিয়ে, সম্ভাবনাই বা কতটুকু, কি কি চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে, এইসব প্রশ্ন নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুইজন তরুণ প্রযুক্তিবিদ, যারা রোবোটিক্স খাতকে নিয়ে কাজ করেছে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি জনাব এ এস ফারদিন আহমেদকে, যিনি ফারবোট রোবোটিক্স এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ রোবোটিক্স উদ্ভাবনের এক উজ্জ্বল নাম। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ হৃদয় হোসেন, তিনি ইনসেপশন বিডির প্রতিষ্ঠাতা ও সিও। এছাড়াও তিনি তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর উদ্যোগ নিয়ে বিভিন্ন দিক থেকে কাজ করে আসছেন। প্রথমেই আমি জনাব ফারদিন আহমেদের কাছে যাব। তার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাবো সেটি হচ্ছে, আপনি তো বাংলাদেশের প্রেক্ষাপটে রোবোটিক্স অর্থাৎ রোবট নিয়ে কাজ করেছেন, বিভিন্ন ধরনের রোবট তৈরি করেছেন। আমাদের দেশে কতটা প্রস্তুত রোবোটিক্স এই প্রযুক্তি গ্রহণের জন্য? আহ প্রশ্নটি হলো যে আমাদের দেশে না, এটা পৃথিবীর জন্য কতটুকু দরকারি। এই প্রশ্নটার মানে রোবোটিক্স হলো যে কোনো দেশের জন্য একটা বড় একটা খাত হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের সারা বিশ্ব এখন মানে রোবোটিক্স এ এতটা এগিয়ে যাচ্ছে যে আমরা যদি এই সময়টা রোবোটিক্স এ যদি আমরা অগ্রসর না হতে পারি তাহলে আমরা টোটাল বিশ্ব থেকে পিছিয়ে যাব। আর মূলত হলো যে এখন যুদ্ধক্ষেত্রে রোবোটিক্সটা বেশি ব্যবহার হচ্ছে। আবার এআই, আপনারা জানেন যে রোবোটিক্স এবং এআই হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। তো রোবোটিক্স এর ক্ষেত্রে এটা হলো অনেকটা ফিজিক্যাল, আর এআইটা হচ্ছে অনেকটা ভিজিবল। মানে আপনার এআই ছাড়া রোবোটিক্সটা বর্তমান হচ্ছে একটু অচল টাইপের। তো যদিও রোবোটিক্স এবং এআই ২ টা আলাদা, আলাদা ফিল্ড, তবে এটা হচ্ছে যে একটা মানুষের ব্রেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ যেভাবে জড়িত থাকে, তো রোবোটিক্স এবং এআইটা সেভাবে জড়িত। তো মূল প্রশ্নে ফিরে যাই যে আমাদের দেশে রোবোটিক্সটা আ কতটা আমরা সা রোবোটিক্স এর জন্য প্রস্তুত আছি বলতে গেলে, আমরা রোবোটিক্স এর জন্য আমরা যতটুকু অগ্রসর হওয়া দরকার, আমাদের দেশ কেন জানি সেভাবে অগ্রসর হতে পারছে না। এর ভেতরে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন স্কুল কলেজগুলোতে রোবোটিক্সটা এখনো প্রবেশ করানো হয় নাই। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি লেভেলে যারা মা শিক্ষক আছেন বা আপনার যারা ইন্সট্রাক্টর আছেন, তারা সেভাবে ছেলেমেয়েদেরকে গাইড করতে পারছেন না। আর আ যে স্টুডেন্ট গুলা রোবোটিক্স এ আগ্রহী তারা প্রপার গাইডলাইন পাচ্ছে না। তো এরকম আরো অনেকগুলা কারণে রোবোটিক্সটা হচ্ছে আপনার সেভাবে অগ্রসর হতে পারছে না। তো আমরা চাই যে বাংলাদেশকে রোবোটিক্স এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আ আমি পার্সোনালি বলি, আমি নিজেও চেষ্টা করেছি যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এরেঞ্জ করেছি। অনেক ইউনিভার্সিটি ইনভাইটেশন এ রোবোটিক্সটা করিয়েছি। তো আ এই সেক্টরে যারা আছে তারা প্রত্যেকেই যার, যার অবস্থান থেকে আমার মনে হয় তারা চেষ্টা করেছে। যদিও আমাদের পৃষ্ঠপোষকতা কম বা সুযোগ সুবিধাটা আমরা আ কম পেয়েছি। তারপর আমরা চেষ্টা করেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক এই পর্যায়গুলোকে কিন্তু অন্যান্য দেশে কিন্তু রোবোটিক্স খাতকে অনেক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে গুরুত্ব দেওয়া হয় না। এটিকে গুরুত্বপূর্ণ বা সিলেবাসে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, বা কি ধরনের কাজ করলে
এই খাতগুলো নিয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারবে, এই বিষয়টা নিয়ে যদি আর কি আপনার মতামত জানাতেন। এটা একটা সুন্দর প্রশ্ন। আমার মতামত যেটা হচ্ছে কি যে রোবোটিক্সে আ আমাদের আগামীকাল না, যেটা করতে হবে সেটা আজকেই করতে হবে। যেমন হচ্ছে আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম যে স্কুল কলেজে রোবোটিক্সটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা এটা কেন করতে পারছে না আমি জানি না। কিন্তু তারা যদি চেষ্টা করে, তারা ইচ্ছা করলে কিন্তু ৬ মাসের মধ্যেই একটা প্রোগ্রাম নিয়ে আসতে পারে। পাঠ্যপুস্তকের বাইরেও কিন্তু অনেক জ্ঞান থাকে যেটা স্কুল কলেজে সেভাবে শেখানো হয় না। তো আমাদের দেশে যেটা যেমন চীনে আপনারা যদি চিন্তা করেন তাদেরকে চীন বা জাপান এই দেশগুলাতে তাদেরকে খুব ছোটবেলা থেকেই স্কুল কলেজে হাতে কলমে অনেক কিছু শেখানো হয় বা তারা এই ব্যাপারে এতটাই সচেতন যে চীনের একটা 4-5 এর বাচ্চা একটা ঘড়ি বানাতে পারে বা একটা রোবট বানাতে পারে। যেটা আমাদের দেশের বাচ্চাগুলো এভাবে পারছে না। কারণ তাদের প্রপার গাইডলাইন বা তাদের গার্ডিয়ান গার্ডিয়ান যারা আছেন তারা সচেতন না বা স্কুল কলেজগুলো এই ব্যাপারে সচেতন না। তো আমাদের দেশের ক্ষেত্রে স্কুল কলেজ তারা যদি একটা উদ্যোগ গ্রহণ করে যে তারা নিজেরাই আ মা আপনার আ পার্সোনাল ভাবে স্কুল কলেজগুলা যদি পার্সোনাল ভাবে এই ব্যাপারে যদি উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে মনে হয় যে অনেকটাই সম্ভব হবে। তো আমরা যত কিছুই করি না কেন আমরা কিন্তু প্রযুক্তির বাইরে যেতে পারব না। তো আমাদের উচিত হচ্ছে যে স্কুল কলেজগুলাতে এই রোবোটিক্স এবং এআই ফিল্ডটা তাদের স্বেচ্ছায় নিয়ে আসা। তারা সরকারের উপরে বা আপনার ডিপেন্ডেন্ট না হয়ে তারা যদি নিজেরা উদ্যোগ গ্রহণ করে, সেটা মনে হয় সবথেকে ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো। আমি এখন ডেকে নিচ্ছি জনাব হৃদয় হাসান। আহ, আপনি তরুণদের নিয়ে অনেক কাজ করেছেন, বিশেষ করে রোবোটিক্স খাতে তরুণদের সাথে নিয়ে অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন। আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের সঙ্গে যেহেতু কাজ করেছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও দেখেছেন। আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন প্রযুক্তি খাতে, বিশেষ করে রোবোটিক্সে? এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার মতামত জানাতেন। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন যাবৎ তরুণদের নিয়ে কাজ করতেছি, বিশেষ করে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশে যে স্টুডেন্ট গুলো আছে তাদের হচ্ছে গিয়ে সিলেবাস এবং রোবোটিক্স এর ভিতর আকাশ এবং পাতাল তফাৎ। অ্যাকচুয়ালি অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা থাকে, বিশেষ করে মানে আমাদের বি গ্রেড বা সি গ্রেড যে ইউনিভার্সিটি গুলো আছে তারা তো রোবোটিক্স এর মানে নাম শুনেই নিয়ে এরকম অবস্থা। তবে বাংলাদেশের অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা রোবোটিক্স নিয়ে অনেক ভালো ভালো কিছু করতেছে এবং রোবোটিক্স তাদের প্যাশন হিসেবে নিছে। তো আমি জাস্ট বলবো যদি আমাদের কারিকুলাম গুলোতে বা হচ্ছে গিয়ে যে আমাদের সিলেবাস গুলো আছে সেখানে যদি রোবোটিক্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরো বেশি সিলেবাস যুক্ত করা হয় তাহলে আই থিঙ্ক আমাদের বাংলাদেশ অনেক দূরে আগায় যাবে। আর এছাড়াও যদি সিলেবাস যদি কোনোভাবে যদি যেহেতু একটা গভর্নমেন্টের একটা বিষয় আছে না থাকে, তবে আমি বলবো যারা যারা রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য সেলফ লার্নিং হলো সব থেকে বেটার অপশন হবে। বর্তমানে ইউটিউব, গুগল, চ্যাট জিপিটির মতো জায়গা থেকে খুব সহজেই কিন্তু আমরা শিখতে পারি যে কিভাবে আমরা রোবোটিক্স নিয়ে কাজ করতে পারি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখন অ্যাভেলেবেল। তো আমি সব থেকে বড় চ্যালেঞ্জ দেখছি যেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে কারিকুলাম এবং মনে করেন রোবোটিক্স এর ভিতর যে তফাৎটা এটা অনেক বড় একটা ফারাক আছে। এটাই সব থেকে বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে নিয়ে আসা। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে বিভিন্ন ধরনের রোবট কিন্তু তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে যেহেতু আপনি কাজ করেন, আসলে কোন ধরনের রোবটের চাহিদা বেশি, কিংবা আহ, কি কি ধরনের রোবট গুলো আসলে বাংলাদেশে বর্তমানে তৈরি হচ্ছে? তো এখন দেখেন আমাদের চাহিদা বলতে গেলে ইন্ডাস্ট্রিতে আমি বেশ কিছু ইন্ডাস্ট্রিতে জব করছি, প্রায় 5টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে আসছি। তো সেখানে অটোমেশনের অনেক ধরনের কাজ আছে। ওকে, তো আমাদের বাংলাদেশে মানুষ রোবোটিক্স বলতে বোঝে হয়তো একটা হাত পাও থাকবে, চলাফেরা করবে, কথা বলবে মানুষের মতন, এটাকে হয়তো রোবট হিসেবে বা রোবোটিক্স হিসেবে বোঝে মানুষ।
তো ইন্ডাস্ট্রিতে ঢুকলে দেখা যায় এখন প্রায় 75% কাজ কিন্তু রোবটই করে। অটোমেটিক যে কাজগুলো রেখে, রাইট? তো এই যে জিনিসগুলো আছে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো ইন্ডাস্ট্রিতে রোবোটিক্স জিনিসপাতিগুলো থাকে, সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে সেল করে বা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে এরকম না। সবই বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়। বাংলাদেশ বলতে গেলে রোবোটিক্স বা এআই এর দিকে মাত্র মানে আপনার যদি ১০০ থেকে ১০০ র ভিতরে বলেন তাহলে মাত্র ১০ বা ১৫ তে আছে। ওকে? তো এর বেশি কিন্তু এখনো অগ্রগতি হয়নি। মানে কমার্শিয়ালি যে কেউ রোবট তৈরি করতেছে বা রোবট নিয়ে তার বিজনেস করতেছে, এরকম ধরতে গেলে হাতে গোনা ২-১ টা কোম্পানি আছে, যারা নিজেদের মতো রোবট তৈরি করতেছে, ম্যানুফ্যাকচারিং করতেছে এবং সেটা মার্কেটে সেল করার জন্য চেষ্টা করতেছে। তো সবথেকে বেশি যদি আপনি স্টুডেন্টের দিক থেকে বলতে চান, R&D প্রজেক্ট গুলো মেক্সিমামই হিউম্যানয়েড রোবট নিয়েই হয়। তো ইন্ডাস্ট্রি গ্রেডের রোবট বাংলাদেশে খুবই কম কাজ হয়। তবে আশা করা যায় নেক্সট 2-3 ইয়ার বা 5 ইয়ারের ভিতর বাংলাদেশেও অনেক কোম্পানি গ্রো হবে। যেমন ফারদিন ভাইয়ার নিজের একটা পারবট নামে একটা কোম্পানি আছে। সেখানে কিন্তু সে কমার্শিয়াল রোবট নিয়ে কাজ করতেছে। এরকম আই থিংক হাতে গোনা ১ টা বা ২ টা কোম্পানি আছে যারা কমার্শিয়াল রোবট নিয়ে কাজ করে। ওকে? তো আই থিংক আমি মনে করি নেক্সট 5 ইয়ারের ভিতর আমাদের বাংলাদেশেও ইন্ডাস্ট্রি গ্রেডের যে রোবট গুলো লাগে সেগুলো ম্যানুফ্যাকচারিং শুরু হবে আশা করি। এবং সেটার ট্যাগ হবে মেড ইন বাংলাদেশ। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে অনেক কোম্পানি রোবোটিক্স নিয়ে কাজ করছে। এর মধ্যে যারা বাংলাদেশে ইতিমধ্যে রোবোটিক শিল্পে বা বিভিন্ন প্রজেক্ট করে ইতিমধ্যে দেশের গণ্ডি পার করে বিদেশেও বিভিন্ন ধরনের প্রকল্পতে বাস্তবায়ন করে সফলতা এনেছেন এবং গৌরব অর্জন করেছে। এর মধ্যে অন্যতম যদি আপনার জানা কিছু প্রকল্প সম্পর্কে যদি আপনার জানা থাকে সেই বিষয়ে যদি দর্শকদের জানাতেন। অবশ্যই অ্যাওয়ার্ডের দিক থেকে বলতে গেলে অ্যাকচুয়ালি সাকসেস তো অ্যাওয়ার্ড দিয়ে হয় না। আমার পার্সোনালি বলতে গেলে প্রায় 34 অ্যাওয়ার্ড আমার ঘরে আমার শোকেজে সাজানো আছে। তো অ্যাওয়ার্ড আসলে কি করে? আপনাকে হয়তো একটা জব পেতে হেল্প করে। কিন্তু প্রজেক্টের সাকসেস অ্যাওয়ার্ড দিয়ে খুবই কম হয় বাংলাদেশের ক্যাটেগরিতে। তো আমার দেখা মতে এখন পর্যন্ত সাকসেস কিছু প্রজেক্ট আছে। তার মধ্যে আমার কাছে অন্যতম হলো আমাদের জয় বড়ুয়া লাভলু রোবোটিক্স অ্যান্ড, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় ৬৭ জন মানুষের হাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সবাই সাকসেসফুলি সুন্দরভাবে ব্যবহার করতেছে। তো এরকম রোবোটিক্স ইন্ডাস্ট্রি মানে রোবোটিক্স ইন্ডাস্ট্রিতে এরকম কোম্পানি আমি খুবই কম দেখছি। আমি পার্সোনালি এই প্রজেক্টের সঙ্গে অনেকটা ইনভলভ ছিলাম। তো আমার কাছে মনে হয় জয় বড়ুয়া লাভলুর যে রোবোলাইট টেকনোলজি, সেটা বাংলাদেশের ভিতর অনেক ভালো একটা কমার্শিয়াল পর্যায়ে আছে। কারণ ৬৭ টা রোবোটিক্স হ্যান্ড ইমপ্লিমেন্ট করা মানে মুখের কথা না। কারণ এটা একদম ফিল্ড পর্যায়ে কাজ করতেছে হাতগুলো। তো আই থিংক আমি যদি আপনি টপে রাখতে চান তাহলে আমি রোবোলাইট টেকনোলজিকে রাখবো। যে খুব ভালো কাজ করতেছে বাংলাদেশে। জনাব হৃদয় হোসেন, আপনার কাছে আমরা আবারও আসবো। আপনি আমাদের সাথেই থাকুন। আবারও আসবো আপনার কাছে, জানবো রোবটের বিভিন্ন বিষয় নিয়ে। এই মুহূর্তে আমি যুক্ত করে নিচ্ছি এএস ফারদিন আহমেদ। আপনি ইতিমধ্যে অনেকগুলো রোবট তৈরি করেছেন, বিভিন্ন ধরনের রোবট। সেটি আমরা দেখেছি বিভিন্ন সময় পত্রিকার পাতায় আপনাকে দেখতে পেয়েছি এবং বিভিন্ন সময় দেখা যেত যে আপনার রোবটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ভাইরাল কয়েক দফায় কিন্তু আপনার বিভিন্ন প্রকল্প কিন্তু মানে আলোচিত হয়েছিল দেশে। তো এই প্রকল্পগুলোর পিছনে যে আপনার যে পরিশ্রম বা অনেক সময় ইনভেস্ট হয়েছে, তো সেই অনুপাতে আপনি আসলে কতটা সফল বা সফলতা পেয়েছেন এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যদি এই বিষয়ে বিস্তারিতভাবে যদি আমাদের দর্শকদের যদি জানাতেন একটু একটু। কারণ হচ্ছে কি যে আমরা যখন রোবোটিক্সটা শুরু করেছিলাম তখন মনে হতো কি যে যখন মানে সেটা 2013, সেটা অনেক আগে, প্রায় এক যুগের মতো সময়। তো ওই সময়টাতে যা রোবোটিক্সটা যখন শুরু করলাম তখন হলো মানে আমাদের ইন্টারনেটে সেরকম কোনো কন্টেন্ট ছিল না রোবট বিষয়ে বা রোবট তৈরির বিষয়ে। তো আমরা ওই যন্ত্রপাতি পুড়িয়ে নষ্ট করেই তারপর রোবট গুলা শিখেছি, রোবোটিক্সটা শিখেছিলাম।
এখন যেটা হচ্ছে কি যে মানে আমাদের কাজ শেখা কিন্তু একটু মানে জিনিসপত্র নষ্ট করে। এখন যেমন অনেক ইন্টারনেটে আপনি গেলে অনেক রিসোর্স পাবেন বা আ বিভিন্ন বই পুস্তক আছে। তো আমাদের শেখাটা একেবারেই হাতে কলমে। তো এক্ষেত্রে আমাদের যেটা হয়েছে কি যে আমরা ভুল করতে যে শেখাটা শিখেছি, সেটা কিন্তু আমাদের জন্য খুব কাজে লেগেছে এই শেখাটা। যেমন আমার মনে হয় যে আমি হিউম্যানয়েড রোবট যখন তৈরি করেছি, আম তখন এই টাইমটাতে মানে হিউম্যানয়েড রোবট লিখে সার্চ দিলে খুব একটা ভিডিও আসতো না বা আসলেও আমাদের দেশের কোনো ভিডিও ছিল না। ওই টাইমটাতে বাংলাদেশে ২ টা রোবট ছিল। সেটা হচ্ছে একটা আমারটা আর শাহজালালের একটা রিভু নামের একটা রোবট। তো খুব কাছাকাছি সময়ে ২ টা রোবট আরকি লঞ্চ হয়। শাহজালালের হচ্ছে আম আ 2016 এর মাঝামাঝি সময় আর আমারটা হচ্ছে 2016 এর আ 8 or 9 মান্থে। প্রায় ২ মাস ব্যবধানে আরকি এই রোবটটা লঞ্চ হয়। তো ওই রোবট গুলা ছিল হচ্ছে রোবটটা ছিল আমার ফাইনাল ইয়ারের প্রজেক্ট। তো ওই টাইমটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন যে, যেখানে বাংলাদেশে হিউম্যানয়েড রোবটই নাই। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের ব্রেইন থেকে এই রোবট গুলা তখন তো ইন্টারনেটে রোবোটিক্স রিলেটেড সেরকম কনটেন্ট ছিল না। আর হিউম্যানয়েড রোবট তো দূরের কথা। তো রোবোটিক্স এর পেছনে আসলে এত গল্প আছে এই লাইভে বলে শেষ করা যাবে না। তো শুরুটাই হয়েছিল আমাদের একেবারে মানে খুবই আ ইয়া মানে খুবই আপনার কম রিসোর্স, তারপরে কম আ আ একটা মিনিমাম প্লেস এরকম একটু মানে জায়গার ভেতর দিয়ে। আর আমরা তখন স্টুডেন্ট ছিলাম। তো আমাদের ওই টাইমটাতে যেটা হচ্ছে যে বড় একটা ইনভেস্টমেন্ট এর কিন্তু ওই টাইমটাতে আমাদের সামর্থ্যটা ছিল না। আমরা ওই হোস্টেল মেসে থাকতাম। এই টাইমটাতে আমাদের যে আ বাসা থেকে টাকা-পয়সা পাঠাতো, আমরা সেই টাকা-পয়সা জমিয়ে রোবোটিক্স গুলার কাজ করতাম। তো আমি প্রায় 2013 থেকে 2016 পর্যন্ত অনেকগুলা কনটেস্ট অ্যাটেন্ড করি। এই কনটেস্ট গুলাতে অ্যাটেন্ড করার কারণে আমার স্কিলটা একটু ডেভেলপ হয়। আর 2016 এ যখন আমার ফাইনাল ইয়ার চলে আসে, আমি তখন ভার্বট 1 টা লঞ্চ করি। তো ভার্বট 1 টা আ একটা ভালো কিছু ফিচার ছিল। যেমন এই রোবটটাতে অ্যারিথমেটিক ক্যালকুলেশন আ করতে পারত। যেটা হচ্ছে কোন রকম ইন্টারনেট কানেকশন লাগতো না। আপনার এটা একেবারে কোড করা ছিল। এই যে অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলা জিজ্ঞেস করলে সে যে রিপ্লাই দিত, এটা একেবারে হাতে কলমে কোড করা ছিল। তো এখনকার যে রোবট গুলা স্টুডেন্টরা বানাচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে কি তারা ইন্টারনেটের বিভিন্ন আ আপনার এপিআই কল করে বা বিভিন্নভাবে তৈরি করছে। তো আমাদের এই সময়টাতে এপিআই ছিল না রোবোটিক্স রিলেটেড। যেমন আপনার অনেকে ChatGPT রোবট তৈরি করছে। তো ChatGPT এপিআই দিয়েই অনেকে রোবট তৈরি করছে। তো এই জিনিসটা আমাদের ওই সময়টাতে ছিল না। যার কারণে আমাদের একটু বেশি সংগ্রাম করতে হয়েছে। তো আ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যে রোবোটিক্স ক্লাব সেটা আমাদেরই ২-৩ জন লোকের হাতে তৈরি। তারপরে আমি বিভিন্নভাবে পার্সোনালি ট্রেনিং করিয়েছি, রোবোটিক্স শিখিয়েছি। তো মানে অনেকটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হয়েছে। তো এখনকার স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংগ্রামটা সহজ হয়ে গেছে। কারণ আপনি প্রচুর রিসোর্স পাবেন। অনেকগুলা ইনস্টিটিউশন আছে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তো আমি আসলে ওই টাইমটাতে কেমন জানি একটু একা ফাইট করেছি। ওই টাইমটাতে আমার সাথে কেউ ছিল না। তো আমি আরকি আমার আ হাতের কাছে যে ছোট ভাই যারা ছিল ২-১ ব্যাচ জুনিয়র বা কয়েক ব্যাচ জুনিয়র তাদেরকে সাথে নিয়ে আমি এই ফাইটটা করেছি। বিভিন্ন স্কুল কলেজে গিয়েছি। তো সেখানে প্রশিক্ষণ করিয়েছি, নিজের আয়োজনে করিয়েছি। তো বলতে গেলে রোবোটিক্স এর জার্নিটা অনেক লম্বা একটা জার্নি ছিল। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে রোবোটিক্স প্রযুক্তি কিভাবে শিল্প উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে? আরেকটি হচ্ছে কৃষিক্ষেত্রে রোবোটিক্স ব্যবহার করা কিভাবে লাভজনক হতে পারে? আমি আসলে ২ টি প্রশ্নই আপনার কাছে রেখেছি। একটি হচ্ছে কৃষিক্ষেত্রে, আরেকটা হচ্ছে শিল্প উৎপাদন বাড়াতে আরকি রোবোটিক্স শিল্পকে কিভাবে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এ একটা সুন্দর প্রশ্ন। তো রোবোটিক্স এর মূল উদ্দেশ্য বর্তমান যে রোবোটিক্স এর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার
অনেকটা এরকম যে শিল্প কারখানার ক্ষেত্রে যেমন আপনি আ বাইরের দেশে টেসলা যে কোম্পানি যে গাড়ির ইলন মাস্কের যে গাড়ির কোম্পানিটা আছে, সেই গাড়ির কোম্পানিটা হচ্ছে আপনার টোটালি যে গাড়ির যে সমস্ত কিছু যেমন সোল্ডারিং করা থেকে সিট কাটা যাবতীয় যত কাজগুলো আছে সেগুলো হচ্ছে রোবোটিক্স হ্যান্ড দিয়ে করে। সেখানে কিন্তু খুব বেশি ওয়ার্কার আ ফিজিক্যালি কাজ করে না। সেখানে তাদের রোবট নন স্টপ কাজ করে। একজন ওয়ার্কার 8 আওয়ার্স কাজ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা রোবট 24 আওয়ার কাজ করতে পারে। তার কোনো রেস্ট নাই। তো প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয়। মানে মানুষের ক্ষেত্রে যে কাজটা আ আপনার আ ৮ ঘন্টায় হয়, সেক্ষেত্রে রোবটের ক্ষেত্রে তার থেকে ৩ গুণেরও বেশি এবং নিখুঁত হয়। তো রোবোটিক্স শিল্প কারখানায় রোবোটিক্সটা হচ্ছে সর্বোত্তম ব্যবহার হচ্ছে শিল্প কারখানাতে। তো আরেকটা প্রশ্নটা হ্যাঁ, ২য় প্রশ্নটা যেন কি ছিল একটু যদি আবার করতেন? কৃষি খাতে আর কি রোবোটিক্সটা কিভাবে আমরা ব্যবহার করে উন্নতি করতে পারি? কৃষি খাতে আচ্ছা, রোবোটিক্সের ব্যবহার। ক্ষেত্রে রোবোটিক্সটা মা ব্যবহার করে আমরা আ যেমন হচ্ছে অনেকেই ড্রোন দিয়ে আপনারা কি জানেন যে অনেকে ড্রোন দিয়ে হচ্ছে বে আ বি কে ফসলের জমিতে তারা কীটনাশক দিচ্ছে। যেখানে ধরেন যে আপনার যাওয়া একটু কষ্টকর হয়ে গেছে। সেক্ষেত্রে ড্রোনের সাথে তারা কীটনাশক আম ঝুলিয়ে দিয়ে সেটা স্প্রে করে দিচ্ছে। তারপরে হচ্ছে আ যেমন জমিতে কতটুকু পানি আছে সেটা আর্দ্রতা পরিমাপ করে অটোমেটিক মোটর চলছে। এগুলা যেমন যারা রোবোটিক্স এ ইনিশিয়াল কাজ করে তারা এই কাজগুলা করতে পারে। তো কৃষিক্ষেত্রে কিন্তু রোবোটিক্সটার ব্যবহার একটা ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। তো আমাদের দেশের ক্ষেত্রে কৃষকরা আ যেমন খুব একটা সচেতন না। যেমন আমি দেখেছি যে বাইরের দেশে যে কৃষকগুলো আছে তারা কিন্তু জমিতে গিয়ে তাদের আ ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার দরকার নেই। তাদের রোবোটিক্স ট্রাক্টর আছে। তারা ট্রাক্টরকে জাস্ট কমান্ড দিয়ে দেয়। সেটা জিপিএস সিস্টেম ইউজ করে সেই পুরা জমিতে অ্যাম সে চাষাবাদ করে দেয়। তো এই কাজটা আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে হবে যদি কৃষকরা যদি এই ব্যাপারে সচেতন হয় বা এই ব্যাপারগুলা সম্পর্কে আরেকটু এগিয়ে আসে। তো আমরা আমরা যদিও আমরা হুট করে সচেতনতা বাড়াতে পারব না। তবে যদি কৃষকদেরকে স সরকারি পর্যায় থেকে এই ব্যাপারগুলাতে বিভিন্ন টিভি বিজ্ঞাপন বা বিভিন্নভাবে মিডিয়াতে এই মা কাজগুলা বা কৃষি কর্মকর্তাদের সহায়তায় এই কাজগুলা তারা করাতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, রোবোটিক্স কি বেকারত্ব বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা এই প্রশ্নটা হলো আ প্রায় সমস্ত জায়গায় একটা কমন প্রশ্ন হয়ে গেছে যে রোবোটিক্স কি বেকারত্ব বাড়াচ্ছে না কমাচ্ছে? তো কিছু ক্ষেত্রে বেকারত্ব বাড়াচ্ছে, আবার কিছু ক্ষেত্রে আ বেকারত্ব কমাচ্ছে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই। আপনি জানেন যে আ যখন চিঠিপত্রের যুগ ছিল তখন কিন্তু অনেক পিয়ন ছিল যারা চিঠি আদান-প্রদান করত এই বাড়ি থেকে ও বাড়ি। বিদেশ থেকে চিঠি আসতো বা শহরে আ ম পরিবার-পরিজন কাজ করে তারা চিঠি পাঠাতো। সেটা আসতে, আসতে অনেক সময় লাগতো। তো মাঝখানে পিয়নটা মিডিয়া হিসেবে কাজ করত। আর ডাক বিভাগটা মা এই একটা মিডিয়া হিসেবে কাজ করত। তো আপনি দেখেন যে ফ্লাক্সি লোডের ব্যবসা যখন শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশে যে কয়জন পিয়ন ছিল, তার থেকে কয়েক শত গুণ বা কয়েক হাজার গুণ আ লোক ফ্লাক্সি লোডের বিজনেস করছে। তো আপাতত দৃষ্টিতে মনে হবে যে বেকারত্বটা বাড়াচ্ছে। কিন্তু আসলে বেকারত্বটা কিন্তু কমাই দিছে প্রযুক্তির ছোঁয়া। তো রোবোটিক্স এর ক্ষেত্রেও যদি আমরা বিভিন্ন রোবোটিক্স এর ব্যবহারটা বিভিন্ন জায়গায় করতে পারি, রোবট তো আর সব কাজ করতে পারবে না। যেমন রোবটের কোনো ইমোশন নাই। সে অনেক ক্ষেত্রে তাকে যদি যুদ্ধক্ষেত্রে নামায় দেয়া যায়, সে কিন্তু আ আপনার অনেক নিরপরাধ মানুষকেও হত্যা করবে। তো রোবোটিক্স অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছুই রোবট দিয়ে করাতে পারি। কিন্তু আমরা যদি করি সেখানে কিন্তু আ লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। যেমন হসপিটালে চীনের একটা হসপিটাল রিসেন্টলি লঞ্চ হয়েছে। সেখানে ডাক্তার নেই, রোবট ডাক্তার ট্রিটমেন্ট করবে। তো দেখেন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এ যখন মা মানে
সে নির্ঘাত যে এই রোগীটার যদি সার্জারি করা হয় রোগীটা মারা যাবে। ডাক্তার এটা বুঝতে পারবে। কিন্তু রোবটের কিন্তু কমান্ড আছে যে এই রোগীটাকে সার্জারি করতে হবে। সে যেকোনোভাবে রোবটটা রোবটটা রোগীকে সার্জারি করাবে। সে কিন্তু মানে এই সিচুয়েশন গুলা বা এই প্যারামিটার গুলা তার কাছে ঘাটতি থাকার কারণে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবে। তো আমার কাছে যেটা মনে হয় কি যে কিছু ক্ষেত্রে রোবোটিক্স বেকারত্ব বাড়াবে আবার অনেক ক্ষেত্রে রোবোটিক্স বেকারত্ব কমাবে। যেমন এই রোবট গুলা কাজ করানোর জন্য আবার অনেক এই রোবট গুলা তৈরির জন্য অনেক ওয়ার্কার কিন্তু কাজ করতে হবে। এই রোবট গুলা তৈরির ক্ষেত্রে। সেক্ষেত্রে আবার এদিক দিয়ে বেকারত্ব কমে যাচ্ছে। তো আমাদের নতুন, নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। তো আমি ২ দিকে সুফল এবং কুফল আমি ২ দিকে চিন্তা করি। মানে যেটা পেয়েছি যে রোবোটিক্সটা একদিক দিয়ে বেকারত্ব বাড়াতে পারে, আবার অন্য দিক দিয়ে সেই বেকারত্ব কমাতে পারে। জি জনাব ফারদিন আহমেদ, আপনার কাছে আমরা আবারও আসবো। এই মুহূর্তে আমি যুক্ত করে নিচ্ছি জনাব হৃদয় হোসেনকে। আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের হোটেল ও স্বাস্থ্য খাতে, হোটেল এবং স্বাস্থ্য খাতে রোবোটিক্সের ব্যবহার কতটা বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয়? আসলে দেখেন, রোবট আস্তে আস্তে শুধুমাত্র কয়েকটা জায়গায় না, আস্তে আস্তে বেশ কিছু জায়গায় মনে করেন 80% থেকে 90% জায়গায় কিন্তু রোবট কাজ করা শুরু করছে অলরেডি। হয়তো বাংলাদেশে দেখলে এটা নতুন মনে হবে। আপনি যদি বহির্বিশ্বে চিন্তা করেন, তাহলে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অলরেডি অনেক রোবোটিক্স আর্ম কাজ করতেছে, যারা খুব সূক্ষ্মভাবে ডক্টরের থেকেও বেশি অ্যাকুরেসি নিয়ে কিন্তু অপারেশন গুলো করতেছে। রাইট? তো রোবট কিন্তু অলরেডি মানে স্বাস্থ্যক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। তো আমি কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম যেখানে বাংলাদেশে মেবি চাইনার সৌজন্যে একটা মানে রোবোটিক্স মানে লার্নিং হাব তৈরি হবে, যেখানে আসলে রোবট গুলো মানে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করবে, এরকম রোবোটিক্স নিয়ে কাজ করবে আরকি। জানি না আসলে কতটুকু সত্য। জাস্ট একটা নিউজ পেপারে দেখছিলাম। তো অলরেডি কিন্তু স্বাস্থ্যখাতে বিভিন্ন জায়গায় রোবট এখন পর্যন্ত কাজ করতেছে, এবং আ বিভিন্ন জায়গায় R&D নিয়ে কাজ করতেছে, যেখানে হচ্ছে গিয়ে রোবট সার্জারি করতেছে। ডক্টরের সহযোগিতা অবশ্যই লাগছে। কিন্তু ওই যে ডক্টর যতটুকু জায়গা কেটে আরকি অপারেশন করত, তার থেকে কিন্তু খুব অল্প জায়গা কেটে এবং বেশি accuracy তে কিন্তু আমাদের রোবটটা সুন্দর মতো সার্জারি কমপ্লিট করতেছে। তো অ্যাকচুয়ালি দেখেন, একটা হিউম্যানের থেকে রোবটের accuracy কিন্তু অনেক বেশি থাকে। আর রোবট কিন্তু শুধু স্বাস্থ্যক্ষেত্রে না, এখন যুদ্ধক্ষেত্রে বলেন বা হচ্ছে গিয়ে আপনার এডুকেশন প্ল্যাটফর্ম গুলোতে বলেন, এখন কিন্তু এআই ছড়াছড়ি, তাই না? তো যেখানে একটা জিনিস লার্ন করতে আমাদের ১০ ঘন্টা লাগতো, এখন এআই সহযোগিতা নিয়ে আমরা যদি লার্নিংটা চালাই, তাহলে হয়তো ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার ভিতর সেই জিনিসটা আমরা সামারাইজ করে পড়াশোনা করতে পারতেছি। তো রোবোটিক্স কিন্তু শুধু মানে হোটেল ম্যানেজমেন্ট বলেন বা হচ্ছে স্বাস্থ্যখাত না, এখানে না। প্রায় ৮০ থেকে 90% জায়গায় অলরেডি কিন্তু রোবটের ছোঁয়া লেগে গেছে। ওকে? বাংলাদেশে হয়তো এখনো 5% বা 10% ও লাগেনি। কিন্তু বহির্বিশ্বে এখন রোবট অনেক কাজ করতেছে। আপনার অটোমেটিক কার চলতেছে রাস্তায় ড্রাইভার ছাড়া। তাই না? উবারে আপনি কার কল করলে অটোমেটিক কার চলে আসতেছে, কিন্তু তাকে কোনো ড্রাইভার নেই। তো এরকম কিন্তু রোবোটিক্স এর ছোঁয়া অলরেডি 70 থেকে 80 বলেন বা 90% বললেও ভুল হবে না। অলরেডি রেখে গেছে। আর হোটেলের কথা যদি বলেন, বাংলাদেশেও বেশ কিছু হোটেলে আমরা দেখছিলাম টেস্ট পারপোজ এ রোবট গুলো ইমপ্লিমেন্টেশন করছিল। এখন হয়তো মনে হয় রোবট আর নেই। কারণ অ্যাকচুয়ালি টেস্টিং পারপোজ এ কয়েকদিন বাংলাদেশে চলছিল। তারপরে এগুলো অফ হয়ে গেছে। তো বহির্বিশ্বে বেশ কিছু মানে হোটেল আছে যেখানে রোবট আসলে হেল্প করে অ্যাজ এ ওয়েটার হিসেবে। তো আস্তে, আস্তে ই বলতে গেলে কিছুদিন পরে দেখবেন মানুষ আর রোবটের ভিতরে খুব একটা পার্থক্য থাকবে না। মানুষ রোবটের বন্ধু হিসেবে কাজ করবে, রোবট মানুষের বন্ধু হিসেবে কাজ করবে। তো শিক্ষা ক্ষেত্রে বলেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন বা আপনার হোটেলের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই কিন্তু রোবটের বড় একটা ভূমিকা পালন হচ্ছে। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পোশাক শিল্পে রোবটের ব্যবহারের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? পোশাক শিল্পে বাংলাদেশে যেহেতু পোশাক আরেকটা কোয়েশ্চেন। তো আগে দেখেন, আগে যারা আপনার হচ্ছে গিয়ে টেক্সটাইল এ জব করতো বা হচ্ছে পোশাক শিল্পে জব করতো, তারা কিন্তু ম্যানুয়ালি সবকিছু করতো, তাই না? মানে হাতা কাটা থেকে শুরু করে একটা ডিজাইন করা থেকে শুরু করে সবকিছুই কিন্তু ম্যানুয়ালি করতো। এখন যদি বাংলাদেশের বড়, বড় ইন্ডাস্ট্রি গুলোতে যান, বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে কিন্তু আপনার এই যে জাস্ট কম্পিউটারে একটা কমান্ড দিয়ে দিচ্ছে, ও কিন্তু হাজার, হাজার পেজ
আপনার সোয়েটার বলেন বা গেঞ্জি বলেন, যেটা হচ্ছে কিন্তু অটোমেটিক কেটে দিচ্ছে, তাই না? এরপরে আপনি বিভিন্ন সেলাইয়ের কথা যদি বলেন, এখন কিন্তু অটোমেটিক সেলাইগুলো হচ্ছে। আবার মেশিং এর কথা যদি বলেন, আপনার মেশিন গুলো আগে মনে করেন নষ্ট হয়ে গেলে দেন আমরা ঠিক পাইতাম যে এটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। এখনকার মেশিন গুলো কিন্তু আপনার অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তারা আগে থেকেই বলতেছে যে, "ভাই আমার এই সেন্সরটা ডিঅ্যাক্টিভ হইতে পারে বা এই সেন্সরটা কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। আবার ওভার টেম্পারেচার হয়ে যাচ্ছে।" তো এই ধরনের বেশ কিছু সিগন্যাল কিন্তু এখন মেশিন অটোমেটিক নিজেই দিচ্ছে। আর আপনার হচ্ছে গিয়ে টেক্সটাইল শিল্পে অলরেডি কিন্তু রোবটের ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। আমি আগেই বলছি যে বহির্বিশ্বের কথা বাদ দিলেও বাংলাদেশেও কিন্তু এই 5% 7% বা 10% কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনার টেক্সটাইলে এখন অটোমেশন প্রজেক্ট অনেক। এখন বড়, বড় মেশিন কাজ করতেছে। যেখানে আগে ১০ জন কাজ করত, সেখানে ২ জন অপারেট করলে এখন তার থেকে বেশি আউটপুট পাচ্ছে। ওকে? তো রোবোটিক্স বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে অলরেডি মনে করেন এখনো ওই 5 থেকে 10% জায়গাতে যতটুকু কভার করছে, আস্তে, আস্তে বাংলাদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রিতে কাজ করবে। যেমন আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি বেশ কিছু মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব করছি। সেখানে কিন্তু আপনার 80 থেকে 90% টেস্টিং প্যারামিটার গুলো অটোমেটিক রোবটের মাধ্যমে হয়ে থাকে। এবং বাংলাদেশেও যে আপনার SMT-Z ম্যানুফ্যাকচারিং হাব গুলো আছে যেখানে সারফেস মাউন্ট টেকনোলজি নিয়ে কাজ করে। মানে মোবাইলের মাদারবোর্ড থেকে শুরু করে বিভিন্ন কম্পোনেন্ট থেকে শুরু করে সবগুলো যেখানে হচ্ছে গিয়ে তৈরি করে। সেখানে যদি আপনি দেখেন রোবোটিক্স আর্মের এবং সেটার অ্যাকুরেসি যদি আপনি দেখেন ওরা পার মিনিটে মনে হয় আপনার ১৪০ টা কম্পোনেন্ট আপনার পিক অ্যান্ড প্লেস করে। যেটা কিন্তু আমরা চোখেও দেখতে পাই না। তো এই ধরনের কাজে কিন্তু অলরেডি রোবটই কাজ করতেছে। আর রোবট আপনার পোশাক শিল্পে কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশেও শুরু হয়ে গেছে। যেখানে আগে ১০ জন চাকরি করত, এখন দেখা গেল ২ জন চাকরি করতেছে। আর ২ জন চাকরি করেও কিন্তু আগে থেকে এফিসিয়েন্সি অনেক ভালো। আউটপুট অনেক ভালো পাচ্ছে শিল্পনগরীগুলো। বাংলাদেশে রোবোটিক্স প্রযুক্তি উন্নয়নে প্রধান বাধাগুলো কি কি? আপনি কি মনে করেন? আমাদের আসলে কি ধরনের বাধাগুলোর সম্মুখীন হতে তো হয়? ১ম বাধার কথা যদি বলি তাহলে আমাদের কারিকুলাম, দেন আমাদের ইউনিভার্সিটি গুলোর শেখানোর স্টাইল, দেন আগে থেকেই আমাদের ইউনিভার্সিটি গুলো বলেন বা আমাদের ইনস্টিটিউট বলেন বা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো বলেন, এরা কিন্তু এখনো আমাদের সেই ব্যাকডেটেড যে কারিকুলাম গুলো আছে সেগুলোই ফলো করতেছে। এখন ইন্ডাস্ট্রি এবং একদম ফ্রেশার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য যদি আপনি দেখেন, অনেক পার্থক্য। স্টুডেন্টের কথা বাদ দিলাম, একজন ফ্রেশার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। তার নলেজ এবং ইন্ডাস্ট্রির যে একজন ২ বছর জব করছে বা ৬ মাস জব করছে, তার নলেজের পার্থক্য অনেক বেশি। কারণ আমাদের এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটি গুলো বা ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো তারা কিন্তু এখনো মুখস্থ পড়া পড়ায়। মানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সি প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং মুখস্থ করে। তো এই যে কারিকুলাম, সবথেকে বড় বাধা হলো কারিকুলাম। কারণ সেলফ লার্নিং এমন একটা জিনিস সেখানে দেখবেন ১ লাখে ২ জন বা ৩ জন করে। যে আমার ভালো লাগে আমি এই জিনিসটা শিখতেছি। কিন্তু আপনার যদি কারিকুলামে বিষয়গুলো এড করা হইতো, সেখানে দেখা গেল ১ লাখে না হলেও ১০০ জন অন্তত শিখতো বিষয়গুলো। তো আমি মনে করি প্রধান আমাদের যে সমস্যা সেগুলো হলো কারিকুলামে। আমাদের কারিকুলাম গুলো যদি আমরা একটু ইন্ডাস্ট্রিগ্রেটেড করতে পারি, যে ইন্ডাস্ট্রিতে যে জিনিসগুলো লাগে আমাদের, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি ইন্ডাস্ট্রিতে কি কাজগুলো করব, সেগুলো যদি আমি আমার কলেজ লাইফ থেকে শিখে আসতে পারি, আমার ল্যাবে আমি সেই কাজগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারি, তাহলে আই থিংক আমাদের এই রোবোটিক্স এর যে বাধাগুলো আসে সেগুলো সলভ করা যাবে। আর আমরা যখন এই ২০১৫ থেকে আমি রোবোটিক্স এর সাথে কানেক্টেড আছি। ফারদিন ভাই অবশ্য আগেই বলল যে তখন রিসোর্সেস গুলো খুবই কম পাওয়া যেত। পাইলেও সবগুলো মিনিংফুল রিসোর্সেস পাওয়া যেত না। অনেক এপিআই ইন্টিগ্রেশন ছিল না। মানে এখন তো আমরা ChatGPT ইউজ করতে পারি, Google এর Gemini এর এপিআই ইউজ করতে পারি রোবোটিক্স এর ক্ষেত্রে। তাই না? অনেক LLM ইউজ করতে পারি। তো তখন তো আর LLM ছিল না। তখন কিন্তু হার্ড কোড পাওয়া লাগতো। তো এখন কিন্তু যারা সেলফ লার্নিং করতেছে তারা খুব সহজে রিসোর্সেস গুলো পাচ্ছে। আবার এখন কম্পোনেন্ট গুলো বাংলাদেশের মার্কেটে কিন্তু এভেইলেবল হয়ে গেছে। একটু প্রাইস বেশি থাকলেও কম্পোনেন্ট গুলো পাওয়া যায়। তো আমি মনে করি বাংলাদেশের যদি কারিকুলাম গুলো ঠিক করা যেত, সেক্ষেত্রে কিন্তু আমরা রোবোটিক্স এ যারা স্টুডেন্ট আছে বা যারা এখনো বিভিন্ন ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো পড়তেছে, তারা কিন্তু অনেক ভালো কিছু করতে পারত। এর মধ্যে থেকেও আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু রোবোটিক্স বিভিন্ন কম্পিটিশনে যে ফার্স্ট হচ্ছে,
ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গোল্ড মেডেল নিয়ে আসতেছে। তো এগুলো দেখবেন হাতে গোনা খুব কম স্টুডেন্ট যারা সেলফ লার্নিং এর মাধ্যমে কিন্তু রোবোটিক্স গুলো শিখতেছে। তো আসলে সেলফ লার্নিং সবাই করে না। যদি আমাদের কারিকুলামে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, কম্পিউটার ভিশনের মতন টেকনোলজি গুলো ইমপ্লিমেন্ট করতো এবং ট্রেইন দিত আমাদের যে শিক্ষক আছে বা প্রফেসর গুলো আছে তাদের যদি মানে এই সাবজেক্ট গুলোতে বিশেষায়িত টিচার নিয়োগ দিত তাহলে আই থিঙ্ক বাংলাদেশ রোবোটিক্সে আরো অনেক ভালো করতো এবং যদি টপ মনে করেন ৫-১০টা কান্ট্রির ভিতর বাংলাদেশ অবস্থান করে নিত টেকনোলজির দিক থেকে। ধন্যবাদ জনাব হৃদয় হোসেন। আপনার কাছে আমরা কিছুক্ষণ পর আবারও আসবো। এই মুহূর্তে আমি আবারও জনাব ফারদিন আহমেদের কাছে যাচ্ছি। আপনার কাছে আসলে আমাদের বা আমার বা দর্শকদের যে বিষয়টা নিয়ে আসলে আগ্রহ জানার সেটি হচ্ছে যন্ত্রাংশ ও প্রযুক্তি আমদানিতে আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন আপনারা, এবং মানে দেশীয় যারা উদ্যোক্তা আছে তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করছে? আহ, এটা একটা বড় ধরনের প্রবলেম। যেমন ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স আছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ভ্যাট ট্যাক্স রয়ে গেছে। তো যারা ইম্পোর্টার তারা যে দামে আমাদেরকে দেওয়ার কথা ছিল তারা সেই দামে দিতে পারছে না, যার কারণে আমাদেরকে জিনিসপত্রগুলার ক্ষেত্রে একটু বেশি খরচ করতে হয়। যেমন একটা ছেলে যখন রোবোটিক্স শিখতে যাবে, তো তার সাপোজ তার ১০ থেকে ১৫,০০০ টাকার ইনস্ট্রুমেন্ট আর ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট লাগবে। তো এইটা যদি আপনার ভ্যাট ট্যাক্সটা যদি সেভাবে না থাকতো তাহলে হয়তো ৪ বা ৫,০০০ টাকার ইনস্ট্রুমেন্ট ওই ইনস্ট্রুমেন্ট গুলা পেত। সে সহজে এই সেক্টরে প্রবেশ করতে পারত। তো রোবোটিক্স এর ক্ষেত্রে আপনার শুরুটাই, মানে এই শুরুর যে সংগ্রামটা, এই শুরুটাই যদি কেউ একটু বেশি পরিশ্রম করতে পারে বা এই যন্ত্রপাতিগুলো আরেকটু এভেইলেবল করে নিতে পারে, হয়তো একটু ব্যয়বহুল। তো স্টুডেন্টরা যদি একটু এই বিষয়গুলো কনসিডার না করে, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারে। আপনি দেখেন যে আ কিছু কিছু দেশে আছে যে প্রযুক্তি পণ্যের উপরে ভ্যাট এতটাই কম, একেবারে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে গেছে। তো তারা একটা জিনিস যত সহজে আ কিনতে পারে, আমরা কিন্তু সেটা কিনতে পারি না। যেমন আমি আ অনেক ইম্পোর্টারকে চিনি আ যারা বিভিন্ন মোটর, আপনার এই রোবোটিক্স এর রিলেটেড যে মোটর গুলা যারা কিনে। তো আপনি যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের একটা রোবট জয়েন অ্যাকচুয়েটর লাগবে। তো তারা সার্ভো মোটর চেনে, স্টেপার মোটর চেনে, তারপরে আপনার আ ব্রাশলেস মোটর চেনে। কিন্তু রোবট জয়েন অ্যাকচুয়েটর একটা মোটর আছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন এই প্রাণী রিলেটেড বা পশু রিলেটেড যে রোবট গুলা বা আপনার রোবোটিক্স ইন্ডাস্ট্রিতে যে হাতগুলা তৈরি হয়, আপনার বিভিন্ন জিনিসপত্রের আ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলা তারা চিনে না। তো এর মূল কারণটা হচ্ছে কি, আমাদের দেশে জিনিসপত্রগুলা আ একটা লেভেল পর্যন্ত গিয়ে থেমে গেছে। আপনি চিন্তা করেন যে আ স্টেপার মোটর এবং সার্ভো মোটরের বাইরে স্টুডেন্ট গুলা কিন্তু আরো যেসব কাজের রোবোটিক্স এর কাজের জন্য যে মোটর গুলা আছে সেগুলা চিনে না। কারণ এগুলা ইম্পোর্টাররাই চিনে না। আর এটা না চেনার আরেকটা কারণ কি? যে সাধারণত আপনি যেমন ধরেন MIT চিতা একটা রোবট আছে। হ্যাঁ? তারপরে আসিমো একটা রোবট। ভেতরে যে টেকনোলজি আছে এইটা কয়জন লোক জানে? বা আ এই রিলেটেড যে মোটর গুলা আছে, এই মোটর গুলাকে কয়জন মানুষ চিনে? তো এর মেইন কারণ এইগুলা এতটাই এক্সপেনসিভ যে ইম্পোর্টাররা চাইলেও এটা কিনতে পারে না, বা যদি কিনতেও চায়, আনতেও চায় দেশে, সেক্ষেত্রে হচ্ছে কি ভ্যাট ট্যাক্স এর কারণে প্রাইস এতটাই বেড়ে যায়, ওই প্রাইসে এই জিনিসগুলা কেউ কিনবে না। তো এরকম অনেক সেন্সর আসে যেগুলা আছে যেগুলা বাংলাদেশ পর্যন্ত আসে না, বা যদি কেউ আনতেও চায় ভ্যাট ট্যাক্স এর কারণে তারা মা মানে সেভাবে ইম্পোর্ট করতে পারে না। তো আমার কাছে মনে হয় কি যে আমরা গভর্নমেন্টের আ কাছে আমাদের একটা আবেদন থাকবে যে তারা অন্তত রোবোটিক্স এর জিনিসপত্রের ক্ষেত্রে যেন একটু ভ্যাট ট্যাক্স কমায়। যেমন স্টুডেন্টরা ১ম এই যে যে রোবোটিক্স এর যে বোর্ডটা দিয়ে শেখে সেটা হচ্ছে একটা Arduino বোর্ড অথবা একটা Raspberry Pi। তো Arduino টা হচ্ছে একটা ইজি একটা মাদারবোর্ড।
যেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন প্রাথমিকভাবে রোবোটিক্স শিখছে, তখন এই মাদারবোর্ডটা তারা দিয়ে কাজ করে। যেমন আমাদের দেশে কিন্তু মেক্সিমামই সি প্রোগ্রামিং দিয়ে শিখে রোবোটিক্সটা। তো এই Arduino টা আমরা যখন কাজ করেছি তখন ওই টাইমটাতে আ একটা Arduino ৳৭০০ বা ৳৮০০ ছিল। তো মাঝখানে আপনার স আ ১৬, ১৭, ১৮ সাল এই টাইমটাতে প্রায় ৳৩০০ র মতো নেমে আসে। ওই সময় হয়তো জানি না ভ্যাট ট্যাক্স হয়তো কমিয়ে দিয়েছিল বা আ তারা কোয়ালিটিটা বজায় রেখেছিল কিনা আমি এটা বলতে পারব না। তবে আমার ওই টাইমটাতে স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট রোবোটিক্সে আপনার আ ঢুকছে। যেটা হচ্ছে যে যার কারণে মাঝখানে রোবোটিক্সটা অনেক বেশি এগিয়ে ছিল বাংলাদেশে। তো এরপরে সেই একই জিনিসের মূল্য প্রায় বেড়ে দাঁড়িয়েছিল আপনার ৳১২০০। এই ৳৩০০ র এই জিনিসটা ভ্যাট ট্যাক্স এর কারণে আপনার প্রায় ৳১২০০ র ভেতরে মানে চলে যায়। যার কারণে ওই টাইমটাতে যারা রোবোটিক্স শেখার ইচ্ছা ছিল আ তারা হয়তো থিওরিক্যাল টুকিটাকি বিষয়গুলাতে এগিয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়গুলা মানে তো আমার কাছে আর আমাদের দেশে যে স্টুডেন্ট গুলো আছে তারা কিন্তু আ চাইলেও অনেক খরচ করতে পারে না। কারণ আমাদের দেশের স্টুডেন্ট গুলা একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলি একটু কমই থাকে। তো মধ্যবিত্ত ফ্যামিলি আ বা একটু নিম্নবিত্ত ফ্যামিলি যারা ইচ্ছা করলেই মানে হুট করে অনেক টাকা পয়সা খরচ করতে পারে না। তো আমার কাছে মানে যে বিষয়টা মনে হচ্ছে কি যে যদি সরকার একটা সহনীয় পর্যায়ে রোবোটিক্স এর ইন্সট্রুমেন্ট এর দামগুলা নামিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে সারা দেশের যে স্টুডেন্ট গুলা আছে তাদেরকে রোবোটিক্স শেখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে এই প্রাইজিং টা। সো আমি আমি মানে শেষ যে কথাটা বলব যে গভর্নমেন্টের এটা শুধুমাত্র গভর্নমেন্টই পারে যে রোবোটিক্স সেক্টরটা বাংলাদেশে কতটুকু আগাবে সেটা এখন আমি টোটালি দেখছি গভর্নমেন্টের একটা বড় ভূমিকা এখানে থাকবে। তো মূলত রোবোটিক্সটা যে কেউ শিখলে চাইলেই শিখতে পারে। সেটা বয়স বা সেটা কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা বা কোনো এই ধরনের কোনো মাপকাঠি নাই। আমি অনেক সময় দেখেছি যে আমি যখন জাভা ট্রেনি ছিলাম, ইউনিভার্সিটিতে একটা এলআইসিটির একটা প্রোগ্রাম হতো। সেখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে জাভা শেখাচ্ছিল একজন বিজনেসের একজন আ ইন্সট্রাক্টর। সে জাভা জানে, সে মা মানে সরকারিভাবে ইন্সট্রাক্টর ছিল এবং সে খুব দারুণ শেখাতো। সে মানে দক্ষতাটা অনেক আম আপনার অনেক যারা জবের এক্সপেরিয়েন্স আছে অনেকদিন, তাদের থেকে অনেক বেশি ছিল। আমি যতটুকু দেখলাম। সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর না। তো আমি অনেক স্টুডেন্টকে রোবোটিক্স শিখিয়েছি। বাংলাদেশে আমার প্রায় ৫,০০০ স্টুডেন্ট আছে রোবোটিক্সে। তো তাদের ভেতরে আমি অনেক দেখছি যে মধ্য বয়সের পরেও তারা আসে শিখতে। তারা তাদেরকে ট্রেনিং করিয়েছি। তারা তাদের ছেলেমেয়েদেরকে শেখানোর জন্য তারা রোবোটিক্স শিখতে এসেছিল। তো আ রোবোটিক্স এর ক্ষেত্রে ইচ্ছাটাই হচ্ছে আপনার মূল ব্যাপার। তো আমার কাছে এই বিষয়টা আমি একটু এডিশনাল ভাবে বললাম কেন যে, গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে আমাদের দেশে রোবোটিক্সটা ব্যাপকভাবে আমরা শিখাবো, স্কুল কলেজ পর্যায়ে নিয়ে যাবো। তো সেটা একটা মানে একটা বৈপ্লবিক একটা চেঞ্জ আসবে খুব তাড়াতাড়ি। আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্থানীয়ভাবে রোবোটিক্স হার্ডওয়্যার তৈরির সক্ষমতা আসলে আমাদের কতটা? আচ্ছা, স্থানীয় পর্যায়ে মানে এই প্রশ্নের উত্তর আমি আগের প্রশ্নে কিছুটা দিয়েছি। যেমন আমাদের ইম্পোর্টিং এর ক্ষেত্রে কিছু ঝামেলা আছে। তো আমরা যদি যন্ত্রপাতিগুলা আপনার কিছু যন্ত্রপাতি আমরা চাইলেও এদেশে তৈরি করতে পারব না। যেমন হচ্ছে আ মাদারবোর্ডটা আমরা এদেশে তৈরি করতে পারব না। আপনার ইন্টারন্যাশনাল ওয়ার্লড এ ওয়ার্লডের ৪ টা বা ৫ টা কোম্পানি আছে যাদের মাদারবোর্ড তৈরির চিপ তৈরির অনুমতি আছে। তো সেই লিস্টে আমরা নেই। আম এর ভিতরে আপনার ইউএসএ আছে, নেদারল্যান্ডস আপনার আ ইন্ডিয়া আছে, তারপরে হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া আছে। এরকম হাতে গোনা কয়েকটি দেশ।
তো আমরা অনেক ইন্টারন্যাশনাল অনেক রুলস এর কারণে আমরা এখানে একেবারে যে কোর যে জিনিসপত্রগুলা সেগুলো আমরা সরাসরি তৈরি করতে পারবো। তবে আমরা এই জিনিসগুলা দিয়ে শিল্পক্ষেত্রে আ রোবট গুলা আমরা এই জিনিসগুলা দিয়ে তৈরি করতে পারি। তো আমাদের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক আছে কিন্তু এখানে মার্কেটটা একটু কম। যেমন হচ্ছে আম আ যেমন হচ্ছে রোবোটিক্স প্রোডাক্ট এর ক্ষেত্রে একটা সময় হয়তো বাংলাদেশ আর্মি রোবোটিক্স প্রোডাক্ট এর উপর R&D ছিল। কিন্তু পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে তারা এখন বাইরে থেকে আনে। সেই R&D টা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমাদের দেশের ক্ষেত্রে একটু সচেতনতা বাড়ানো দরকার। যেমন আমরা যদি নিজেদের দেশে যেমন ইন্ডিয়া যেটা করে বা চায়না যেটা করে যে নিজেদের দেশের জিনিসপত্রগুলা তারা বাইরে থেকে ইম্পোর্ট সরাসরি এত এভাবে ইম্পোর্ট না করে তারা নিজেরাই তৈরি করে। আর তাদের দেশের জনগণগুলা একটু চায় যে নিজেদের দেশের জিনিসগুলাই ব্যবহার করতে। তো আমাদের দেশেও যদি জনগণগুলা এভাবে সচেতন হতো, জনসাধারণ যেটা, তো তারা আরকি মানে দেশটাকে অনেক এগিয়ে তাদের একটা বড় ভূমিকা এখানে থাকতো এগিয়ে নিয়ে যেতে। তো ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন। তো সেই প্রোডাক্টের কাস্টমার পেতে কিন্তু আপনার অনেক বেশি মানে বেগের ভিতর দিয়ে যেতে হবে। কারণ আপনার উপর আপনার প্রোডাক্টের উপরে তারা আস্থা রাখবে না, রাখবে হচ্ছে বাইরের প্রোডাক্টের উপরে। বাইরের প্রোডাক্ট ১০ গুণ বেশি দামে কিনবে কিন্তু আপনার প্রোডাক্টটা তারা নিবে না। বা আপনাকে মা মানে অনেকভাবে আ দমিয়ে রাখার চেষ্টা করবে। তো এই মানসিকতাগুলা থেকে আমাদের দেশের মানুষগুলা বা জনসাধারণের একটু বেরিয়ে আসতে হবে। আর মূলত হচ্ছে যে দেশের পণ্য কিনে ধন্য একটা কথা আছে না? তো আমাদের দেশের যারা যারা কাজ করি আমরা দেখেছি যে আমরা অত্যন্ত গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করার পরেও অনেক কাস্টমার সেটা আপনার অর্ডার করার পরেও সেটা নেয়নি। কারণ হচ্ছে তারা একটা সময় ফিল করে যে আমাদের দেশের এই প্রোডাক্টটা আমরা আ নেয়ার পরে এটা কতদিন লাস্টিং করবে। কিন্তু এগুলা আসলে টেস্টেড যে প্রোডাক্ট এগুলা কিন্তু সাপোজ হচ্ছে যে একটা টিভি ফ্রিজ যেভাবে চলে, আপনার একটা লং টাইম একটা ওয়ারেন্টি থাকে। তো আমাদের দেশের যারা কাজ করছে তারাও কিন্তু এই ধরনের ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে। কিন্তু এই দেশের মানুষ সেটা সহজভাবে অ্যাকসেপ্ট করবে না। তো যার কারণে জনসচেতনতা তৈরি না হলে বাংলাদেশের রোবোটিক্স শিল্পকে এগিয়ে নেয়াটা সম্ভব না সবার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আপনার কাছে আসব। আহ, জনাব হৃদয় হোসেন, আপনার কাছে আমরা আবারও এসেছি। আপনার কাছে আমাদের সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে আহ, দেশের তরুণদের মাঝে রোবোটিক্স নিয়ে আসলে আগ্রহ কতটা? অনেক ভালো একটা কোশ্চেন। তো দেশের তরুণদের মধ্যে আমার যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশের তরুণদের মধ্যে রোবোটিক্স এর শেখার চাহিদা অনেক বেশি। এদের যদি আমরা সঠিক রিসোর্সেস, সঠিক গাইডলাইন এবং সঠিক ট্রেনিং প্রোভাইড করতে পারি, তাহলে আমাদের দেশ থেকে অনেক ভালো, ভালো শিক্ষার্থী বেরাবে, যারা রোবোটিক্স এ এক্সপার্ট হবে। এবং আমি পার্সোনালি বেশ কিছুদিন যাবৎ আমার নিজের কোম্পানি ইনসেপশন বিডি নিয়ে কাজ করছি। যেখানে অ্যাকচুয়ালি আমরা রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে বা জেনারেটিভ এআই নিয়ে এই ধরনের কোর্স নিয়ে কাজ করতেছি। তো এখানে যদি আমি দেখি যে আমাদের বেশ স্টুডেন্টের আগ্রহ থাকে। যদি এখানে মনে করেন আমাদের সঙ্গে ৩০০ স্টুডেন্ট কাজ করে, তার ভিতর ২৫০-২৬০ জন স্টুডেন্টই সেলফ লার্নার। তারা নিজে থেকে আগ্রহ নিয়ে শিখতে চায়। তো এই আগ্রহের পিছনে যদি আমরা একটু মোটিভেশন দিতে পারি, গভর্নমেন্ট থেকে যদি আমরা একটু ভ্যাট ট্যাক্স কমায় দিতে পারি রোবোটিক্স কম্পোনেন্ট এর উপর, দেন আমরা যদি তাদেরকে ফ্রি ট্রেনিং প্রোভাইড করতে পারি, আশা করি বাংলাদেশের তরুণরা অনেক ভালো কিছু করবে। আর বাংলাদেশের তরুণদের মাঝে রোবোটিক্স এবং প্রোগ্রামিং শেখার আগ্রহ দিন, দিন বেড়েই চলছে এবং এই গ্রাফটা এমন না যে কন্টিনিউয়াসলি আস্তে, আস্তে বাড়তেছে। এটা ওই ২০২০-২২ বা ২০১৬-১৭ থেকে অনেকটা বুম করছে। এবং সেটা কিন্তু এখনো কন্টিনিউয়াসলি এই যে আমাদের যে তরুণ সমাজ আছে তাদের ভিতরে কিন্তু এখনো
দেখা যায় যে অনেকেই রোবোটিক্স এর দিকে আগ্রহী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝে ওঠে না যে আমি ভাই কই থেকে শুরু করব? আর কোন জায়গায় যে আমার শেষ হবে? বা শুরু করার পরে যে আমাকে একজন মোটিভেশন ধরে রাখবে, এই জিনিসটা আমাদের ভিতর বাংলাদেশে অনেকেই মানে তাকে সহযোগিতা করতে পারতেছে না আমরা। তো আমরা যদি সঠিক গাইডলাইন দিতে পারি, সঠিক রিসোর্সেস প্রোভাইড করতে পারি এবং গভর্নমেন্ট থেকে যদি একটু রোবোটিক্স কম্পোনেন্ট এর উপর যদি ভ্যাট ট্যাক্স একটু কমায় দেয়, তাহলে আশা করি বাংলাদেশের তরুণরা আজকে যেখানে মনে করেন 20-25% স্টুডেন্ট আগ্রহী, সেখানে হয়তো 70-80% আগ্রহী হবে যারা রোবোটিক্স এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করবে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেক ইন্ডাস্ট্রিতে লিড করবে। আপনার কাছে সর্বশেষ আসলে আমাদের আর জানার নেই। আসলে কথা কখনো শেষ হবে না, আলোচনা মত প্রকাশ আমাদের অবশ্যই মতামত কখনোই রোবোটিক্স শেষ হবে নিয়ে না। সারারাত কথা বললেও শেষ হবে না। অনেক বড় একটা আমি জিনিস। সর্বশেষ দর্শকদের কে উদ্দেশ্য করে আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটি আপনি ব্যক্ত করুন। অবশ্যই যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, অবশ্যই আমি বলব যারা রোবোটিক্স এবং প্রোগ্রামিং এ আগ্রহী, এখন থেকেই শুরু করেন। এখন থেকে বলতে মানে আমি আজ থেকে বলব না, এখন থেকেই শুরু করেন। এখন আমাদের অনলাইনে রিসোর্সেস এর অভাব নেই। আমাদের অনলাইনে আ অনেক রিসোর্সেস প্রোভাইড করা আছে। তো সবাই অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক রিসোর্সেস পেয়ে যাবেন, যা আমাদের সময় ছিল না। এই ২০১৩ বলেন বা ১৫ বলেন, এই সাইডে এই সময়গুলোতে কিন্তু রিসোর্সেস এর খুব অভাব ছিল। তো এখন দেখবেন বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বিভিন্ন রোবোটিক্স বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলেন সেই নিয়ে কাজ করে। তো আপনারা যদি একটু YouTube এ বা Google এ বা ChatGPT র সহযোগিতা নিয়ে শিখতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। সেলফ লার্নিং টা সবথেকে বড় লার্নিং। একজন ট্রেইনার যদি আপনাকে বেটে খাইয়ে দেওয়া হয়, আপনার যদি নিজের আগ্রহ না থাকে তাহলে আপনি শিখতে পারবেন না। তো যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন আমি বলব, তো সবাই নিজে, নিজে চেষ্টা করেন যেন রোবোটিক্সটা মানে এক্সপ্লোর করতে পারেন এবং শিখতে পারেন। আমি বলব যে অন্য কোনো টেক থেকে রোবোটিক্স যারা শিখতেছেন তাদের ফিউচার অনেক ব্রাইট। তো এই বলে আমি শেষ করব। সবাই ভালো থাকবেন এবং আমাদের ধন্যবাদ, জন্য দোয়া করবেন। ধন্যবাদ জনাব হৃদয় হোসেন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমি সর্বশেষ জনাব ফারদিন আহমেদ আপনার কাছে আসছি। আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন করেই আমরা অনুষ্ঠানটি শেষ করে দিব। আপনার কাছে যে বিষয়টি আসলে জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই, সেটা হচ্ছে নারীদের রোবোটিক্স খাতে সম্পৃক্ত করার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে বা নেওয়া যেতে পারে? আ দেখেন রোবোটিক্স এর ক্ষেত্রে আম আমি যতদূর মানে দেখেছি যে আমি যখন ট্রেনিং কোর্স গুলা করাতাম, আমার এইখানে আপনার 40% স্টুডেন্টই নারী শিক্ষার্থী ছিল। তো আ সাধারণত যে রোবোটিক্স এর ক্ষেত্রে বাংলাদেশে অনেক নারী শিক্ষার্থী আছে যারা কিন্তু রোবোটিক্স এ আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে তারা কাজ আ মানে পুরস্কার এনেছে বা তারা বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ক ই ইসে কোম্পানিতেও আছে যারা কাজ করছে। তো এই ব্যাপারগুলা কিন্তু মানে সবাই জানে না। যারা ধরেন আপনি হচ্ছে Facebook ইউজ করেন দিনে ২ ঘন্টা বা ১ ঘন্টা অথবা যারা লং টাইম Facebook ইউজ করেন, তারা তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে বিজ্ঞাপনগুলো আসে সে যেই বিষয়ে রিলেটেড সেই বিষয় সম্পর্কিত বিজ্ঞাপন আসে বা ওই বিষয় সম্পর্কিত নিউজ আসে। যেমন আপনি যদি একটা বাচ্চা কোলে করে একটা ছবি দেন, পরের দিন দেখবেন যে আপনার ডায়াপার এড, তারপরে আপনার মানে বাচ্চাদের যত যাবতীয় এড আছে সেগুলো আরকি মানে শো করছে। তো আপনাদের ক্ষেত্রে যে মানে এই ক্ষেত্রে আ জনসচেতনতা তখনই তৈরি হবে যখন হচ্ছে সে এই বিষয়গুলা নিয়ে সে ঘাটাঘাটি করবে। যেমন কেউ যদি রোবটের একটা মোটর নিয়ে সার্চ দেয়, দেখবেন যে ২-১ দিন পরেই তার মোটর রিলেটেড রোবোটিক্স বিভিন্ন জিনিস সম্পর্কিত রিলেটেড আপনি যদি একটা প্রোডাক্টের আম আ ডেসক্রিপশন পড়েন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যে আমি এটা কিভাবে ইউজ করব বা এটা চালাতে গেলে আমার কতটুকু কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কেও ধারণা আসবে। তো বাংলাদেশে নারী শিক্ষার্থী যারা আছে
তাদের মধ্যে যদি এইটা আমাদের তৈরি করতে হবে স্কুল পর্যায় থেকে। আমি বারবার বলছি এটা প্রাইমারি লেভেল থেকে যদি তৈরি করা না যায়, তাহলে হয়তো হয়তো কি রোবোটিক্সে সে নারী বা পুরুষ হোক, কেউ এই রোবোটিক্সে আগাতে পারবে না। শুধুমাত্র যারা সবকিছু বাদ দিয়ে রোবোটিক্সে পড়ে থাকে, সেই শিক্ষার্থীগুলাই গেইনার হবে। তো রোবোটিক্স এর আমাদের সামনের যে যুগটা আসছে, সেক্ষেত্রে আর মানে যারা দক্ষ তারাই টিকে থাকবে। আপনি কর্মক্ষেত্রেই বলেন বা আপনার আ যেকোনো ক্ষেত্রেই বলেন, পৃথিবীতে একটা সময় শুধু দক্ষ লোকেরাই টিকে থাকবে। আর অদক্ষ লোকেরা যারা আছে তাদের হয়তো দক্ষতা অর্জন করে তাদের সেই ফিল্ডে টিকে থাকতে হবে। তো এক্ষেত্রে নারী বা পুরুষ কোনো বাদ বিচার নেই। তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি সে বিভিন্ন যেমন আপনার সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে বা আমি এগুলা বাদ দিয়ে বলছি না। তবে এই সোশ্যাল মিডিয়া বা Facebook বা YouTube গুলাতে আপনারা এই রোবোটিক্স বিষয় সম্পর্কে একটু বেশি, বেশি সার্চ করলে আপনার ব্রেইনের মধ্যে সে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। তো আমাদের দেশের নারীদের ক্ষেত্রে যদি রোবোটিক্স শিক্ষাটা যদি আপনার তাদের ব্রেইনের ভেতরে আমরা এটা গভর্নমেন্ট থেকে বা কোনো একটা ভাবে এভাবে তাদের ব্রেইনে এই রোবোটিক্সটা পৌঁছে দেয়া যায় বা রোবোটিক্স সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় বা আপনাদের সামনের ওয়ার্ল্ডে কি হবে সেই বিষয়গুলা যদি তাদের মস্তিষ্কে যদি এইটা সচেতনতা তৈরি করা হয়, তো সেক্ষেত্রে নারী শিক্ষার্থীরা এই রোবোটিক্সে অনেক আগাতে পারবে। তো আমি যেটা মনে করি যে রোবোটিক্স খুব কঠিন একটা বিষয় না। আপনাকে শুধু হচ্ছে রোবোটিক্সটা শুরু করতে হবে। আপনি একটা রোবোটিক্সের ভিডিও দেখেন। আপনি যে টাইমটাতে অনেক unnecessary ভিডিও দেখছেন, YouTube এ বিভিন্ন নাটক দেখছেন বা YouTube এ ফানি ক্লিপস দেখছেন, সেগুলা কমিয়ে দিয়ে একটু রোবোটিক্সটা আ শুরু দেখেন। রোবোটিক্সে কি আছে, কোন বিষয়গুলো আছে, রোবোটিক্সের কি উপাদান আছে, কোন প্রোগ্রামিংটা ইউজ হয় বা প্রোগ্রামিং কিভাবে শিখা যায়, রোবোটিক্স এর ২ টা ওয়্যার কিভাবে কানেকশন করা যায়, রোবোটিক্স এর দিয়ে কিভাবে একটা লাইট জ্বালানো যায়, কিভাবে একটা ফ্যান চালানো যায়। আপনি এই বিষয়গুলা একটা দিন আপনার যদি একটু সার্চ দিয়ে দেখেন, দেখবেন আস্তে, আস্তে এগুলা ভালো লাগবে এবং এগুলা এতটাই ভালো লাগবে যে আপনি এইরকম একটা এনভায়রনমেন্ট আপনার ব্রেইনের মধ্যে তৈরি হবে। সো আমি আর কথা বাড়াবো না। তো আমার কাছে যেটা বলি যে আপনার অন্তত প্রতিদিন ৫ মিনিট হলেও রোবোটিক্স এর একটা কনটেন্ট দেখেন। তাহলে দেখবেন যে রোবোটিক্স আপনাকে টেনে নিয়ে যাবে। যেদিকে যাওয়ার কথা আপনাকে সেই দিকেই আপনাকে নিয়ে যাবে। ধন্যবাদ। দর্শকদের বিষয়ে যদি কোনো আপনার মতামত কিংবা আপনার যদি কোনো কিছু বলার থাকে খুব সংক্ষেপে দর্শকদের উপলক্ষে বা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এরপরে আমি অনুষ্ঠানটি আ শেষ করব। আসলে আমি দর্শকদের এটা মোটামুটি প্রায় আপনার ৫৯ মিনিটের আ প্রায় ১ ঘন্টার একটা প্রোগ্রাম হলো। তো রোবোটিক্স ফিল্ডটা একটা বড় ফিল্ড। এই ফিল্ড নিয়ে আসলে কথা বলতে গেলে শেষ তো হবেই না। আ অনেক কথাই আমরা অনেক স্কিপ করে যাই। তো আ আমাদের দেশের ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদের একেবারেই আপনার কোর লেভেল থেকে রোবোটিক্স শেখানোর জন্য আগে বাংলাদেশের যে শিক্ষকরা আছেন প্রাথমিক বা মাধ্যমিকে বা কলেজ লেভেলে আছেন, তাদেরকে সরকার থেকে যদি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে, এই শিক্ষকরাই আমাদের জাতিটাকে রোবোটিক্স এর দিকে বেশি ধাবিত করতে পারবে, এই শিক্ষকরাই। কারণ তারা যদি এই এনভায়রনমেন্ট টা প্রতিষ্ঠানে ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটা অটোমেটিক্যালি আপনার এই রোবোটিক্স এর উপরে আ মানে কাজ করা শুরু করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের আলোচনায় আমাদের সামনে নতুন কিছু ভাবনা দ্বার খুলে দিয়েছে। আমরা বুঝতে পারলাম প্রযুক্তি জগতে রোবোটিক্সের ভবিষ্যৎ কতটা গুরুত্বপূর্ণ এবং এটি বর্তমানে কিভাবে প্রযুক্তি খাতে দখল নিয়েছে এবং আমাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে মোকাবেলা করতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। আজকের আমাদের আলোচনা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ২ জন অতিথিকে ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি
এস ফারদিন আহমেদ এবং মোহাম্মদ হৃদয় হোসেন, আপনাদের দুইজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং তরুণদের অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কথা তরুণদের অনুপ্রাণিত করবে, এটাই আমার বিশ্বাস। সর্বশেষ আমাদের সম্মানিত দর্শকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা যুক্ত ছিলেন, মন্তব্য করেছেন, এটি আমাদের অনুপ্রেরণা। মনোযোগ প্রকাশের সাথেই থাকুন। আগামীতে আরো নতুন বিষয় নিয়ে ফিরবো মত বিনিময়ের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।